ওয়েলকাম টু আয়েশাস হোম কিচেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজ মঙ্গলবার, সপ্তাহের অন্যান্য দিনের মতো এটা একটা ব্যস্ততম দিন। তবুও আজকের দিনটার একটা মানে আছে। আজকের দিনটা এ বছরের শেষ দিন। কাল থেকে শুরু হবে নতুন আরেকটি বছর। কিছুটা ভালো আর কিছুটা মন্দ নিয়ে এই বছরটা কাটলেও আগামী দিনে সব রকম সুখ শান্তি পাব, এই আশা নিয়েই আমরা পথ চলব। প্রথম মন খারাপ থাকলেও নতুন বছরের যখন ভালো কিছু আমাদের জীবনে জুড়বে, তখন আমরা পুরনো সালটাকে আমরা আস্তে আস্তে ভুলে যাব। এইভাবে আমরা আগামী দিনগুলোয় আনন্দে মুখরিত হব। যাই হোক, বছর শেষ হোক আর শুরু হোক, পেট তো মানবে না। ক্ষুধার তাড়নায় খাবার আপনাকে বানাতেই হবে। সকালের ক্ষুধার জন্য কিছু বানাতে শুরু করলাম। গাজর দেখে ভাবছেন যে গাজরের হালুয়া বানাবো? না, একদমই না। আমি এখানে আজকের ডিম ছাড়া একটা কেক বানিয়ে দেখাবো। এখানে প্রথমে আমি 250 গ্রাম গাজর এভাবে গ্রেট করে নিচ্ছি। নিয়ে ব্লেন্ডারে চিনি হাফ কাপ আর নেব এলাচের গুঁড়োগুলো নেব, ছালটা নেব না। এবারে তাতে কিছুটা আমন্ড মিশিয়ে পিষে নেব। এইবার একটা পাত্রে হাফ কাপ দুধ আর 1/4 কাপ ঘি আর 1 চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে একে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর 1 কাপ ময়দাটা আমি এখানে চেলে নিয়েছি। নিয়ে 1/4 কাপ শুকনো দুধ আর 1 চামচ হলো বেকিং পাউডার আর 1/4 চামচ হলো বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এর সাথে সেই পিষে রাখা চিনিটাও দিয়ে দিয়েছি হাফ কাপ। ব্যাটারটা ঠিক এই রকম যখন হবে, তখন ওতে সেই কুড়ানো গাজরগুলো দিয়ে দেব। দেবার পরে ফের বেশ খানিকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না ব্যাটারের সাথে গাজর মিশে যাচ্ছে ঠিক ততক্ষণ। ব্যাটারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন। এবার একটা বাটার পেপার নিয়ে ওর মাপে কেটে নেব। নিয়ে পাত্রে ভালোভাবে তেল দিয়ে নেড়ে নেব। নেড়ে দেওয়ার পর সেই বাটার পেপারটা ওতে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি গায়েও এইভাবে কাগজ দিয়ে দেবো। তাতে কি হয়, কেকটা ভালোভাবে উঠে যায়। এটা আমি মাইক্রো ওভেনে বানাবো। আপনারা যদি প্রেসার কুকারে বানাতে চান বানাতে পারেন। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম পাত্রে প্রেসার কুকারে হুইসেল ছাড়া 45 মিনিট রাখতে হবে। এবারে এটাকে গার্নিশ করার জন্য এতে আমি একটু বাদাম দেবো, একটু আমন্ড আর একটু কাজু বাদাম। এই কেকটা আপনারা বাড়িতে বানিয়ে কৌটোয় করে ফ্রিজে 2 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন। ঘি দেওয়ার ফলে কোনো রকম আপনাদের অম্বল বা গ্যাস কিছুই হবে না। বাচ্চাদের অনায়াসে টিফিনটায় দিতে পারেন। একটু চেরিও দিয়ে দেবো। চেরিটা জাস্ট অপশনাল, কালার হওয়ার জন্য। এইবারে আমি ক্যাফেটেরিয়াতে এটা 6 মিনিটের জন্য রাখবো। 6 মিনিট কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। ডিম ছাড়া কত সুন্দর স্পঞ্জি কেক হয়, এটা দেখুন। আমার টিপসগুলো আপনারা শুধু ফলো করবেন, আর মেজারমেন্টগুলো যেগুলো আমি মেজারমেন্ট কাপ দিয়েই মেপে দিয়েছি ওইগুলো আপনাদের দিতে হবে।
তবেই সুন্দর কেক হবে। দেখুন অনায়াসে কীরকম কাটছি, কোনো রকম দেখুন ময়দা দেওয়ার জন্য জড়িয়েও যাচ্ছে না, কিছু হচ্ছে না। ভেতরটা দারুণ একটা ফ্লপি ভাব এসছে। আমি এখন কিছুটা কেটে কৌটোয় ভরে ফ্রিজে রাখবো, আর কিছুটা সকালে ব্রেকফাস্টে খাবো আমরা। একটা কেক ভেঙে দেখাচ্ছি, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো। এখানে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। হাজব্যান্ডকে কেক দিলাম আর একটু বাদামের শরবত করে দিচ্ছি, আর দিচ্ছি একটা বয়েলড এগ, আর সাথে একটু ফল। সকালে যে ব্রেকফাস্টে যেসব বাসনপত্র বেরিয়েছে সেগুলো সব পরিষ্কার করে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা গুছিয়ে নেবার পর আমি একটু বাজার যাব। বাজারে অনেক রকমই মাছ ছিল, সব একটু একটু নিয়েছি বটে, তবে কাতলা মাছই নিয়েছি। এই দেখুন যেটা আর একটা আমার ফেভারিট জিনিস। বাজারে এসে দেখি কিছু গাছওয়ালা গাছ নিয়ে বসে আছে। গাছ থাকবে আর আমি দেখবো না, তাই কখনো হয়? একটু ফুলকপি, একটু ওলকপিও কিনেছি। এরপর আমি বাড়ি চলে এসেছি, এসে রান্না চাপিয়ে দিয়েছি। আজ আমি করব দই কাতলা। অনেকে অনেক রকম করে, আমি কেমন করি সেটা দেখুন। লবণ আর হলুদ মাখিয়ে প্রথমে মাছটাকে ভাজতে দিয়েছি। মাছটা এমনভাবে ভাজতে হবে যেন 95% মাছটা ভাজার মধ্যেই হয়ে যায়। খুবই ধিমে আঁচে মাছটাকে ভাজতে হবে। এরপরে আমি আদা রসুন বাটা 2 চামচ নেব। এটা আমার কেনা আদা রসুন বাটা। এতে আমি দিয়ে দেব 150 গ্রাম মতো দই। এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেবার পরে আমি এর সাথে একটু চিনিও দিয়ে দেবো, এই 1/2 চামচ মতো।
এইবারে দেখব মাছটা ঠিকঠাক হয়েছে কি না। হ্যাঁ, মাছটা ঠিকঠাক হয়ে গিয়েছে। এরপরে আমি এতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এতে একটু দেব এলাচের দানা, এলাচের গাটা দেব না। দেবার পরে এবারে 1 গ্লাস জল দেব। জল দেওয়ার পরে সেই ম্যারিনেট করা দই মশলা দিয়ে যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষবো, খুব ভালোভাবে এখানে একটু কষতে হবে। কষা হয়ে গেলে এবারে মাছগুলো আমি বিছিয়ে দেব। এবারে মশলার বাটিতে যেটুকু মশলা ছিল জল দিয়ে আরও 1/2 কাপ মতো আমি এতে জল দিয়ে দিলাম। দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে হতে দেব। ঢাকা দিয়ে হতে দেব না, ঢাকা দিয়ে হলে মাছটা গলে যাবে। 5 থেকে 7 মিনিট রাখার পর আমি এতে একটু ক্রিম দিয়েছি। আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এবারে আমি ভাত খেয়ে নিচ্ছি। হাজব্যান্ড এবং মাকে পরে দেবো, ওরা একটু পরে খাবে। আমার এক জায়গায় যাবার তাড়া আছে, তাই আমি আজ খেয়ে নিচ্ছি। দেখি কেমন হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে। আপনারাও এইভাবে বানাবেন, খুব সুন্দর লাগবে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমাদেরই বাড়ির কাছে গঙ্গা আছে, আপনাদের আগেই দেখিয়েছি। সেই গঙ্গারই অন্য সাইডটা খুব সুন্দর করে সাজাচ্ছে নতুনভাবে, তাই সেখানেই যাচ্ছি, সঙ্গে আপনাদেরও নিয়ে যাচ্ছি। আমি একা যাচ্ছি না, হাজব্যান্ডের সাথেই যাচ্ছি। জায়গাটা হলো আমাদের এখানে বাড়ির আশেপাশে প্রচুর ইট খোলা ছিল। পরিযায়ী শ্রমিকরা প্রচুর এসে কাজ করত প্রতি বছর। 4-5 বছর আগে থাকতে সেই ইট খোলা বন্ধ হয়ে গিয়েছে। এখানে আর কোনো শ্রমিক এখন আর কাজ করতে আসে না। আমরা এসে গিয়েছি প্রায়। ওই সাদা মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানেই যাব। নতুন করে সব হচ্ছে, কাজকর্ম চলছে, অনেক কিছু বানানোর এদের পরিকল্পনা রয়েছে। যতটুকু হয়েছে ততটুকুই দেখাচ্ছি। আবার নদীটার সৌন্দর্য দেখার জন্য এই রকম করে চারিপাশটা রেলিং দিয়ে সুন্দর করে 2টি ধাপে ভাগ করে রেখেছে। দেখুন, এইটা একটা প্রথমের ভাগ, তার নিচে আরেকটা ভাগ। মানুষ এই নদীর সৌন্দর্য উপভোগ করবে এখানে দাঁড়িয়ে। আর গরমের দিনে তো কথাই নেই। আর এটা কোথা থেকে ছাই নিচ্ছে ভাই? সিএসসি থেকে ছাই নিয়ে কোথায় যাবে? অনেক কোম্পানি আছে, ডক আছে। আচ্ছা, যেগুলো ডকের মাল ডকে যাবে, এগুলো ডকে যাবে। আচ্ছা, আরো ছোটখাটো সাইড যাচ্ছি বানা। এগুলো ছাই দিয়ে ইট বানায়। এই ছাইগুলো দিয়ে ইট বানায় না? না, আমি আরো দেবো কোনে। ইট হয় না। কথা শুনে আমি তোকে বলি, শুনি কেন বলতো, না হলে এটা বানানো হবে না। কোনটা আপনার সেই অরেঞ্জ কালার? দূরে একটা নৌকা যাচ্ছে, দেখুন, নদী, নৌকা আর তার সুন্দর মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করতে
বাধ্য করবে। ওটা কাছ থেকে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন ছাই যাচ্ছে। পাস করে চলে যাচ্ছে দেখুন। এটা যেমন ছাইয়েরই, আবার দেখুন অন্যদিকে একটা জাহাজ আসছে, সেই দূরেও একটা দেখছেন আর এটাও একটা। একদিকে জাহাজ চলছে, ছাইয়ের গাদা, মানুষ দেখুন পবিত্র হচ্ছে চান করে, ঘুরছে, ঘুরে ওর গন্তব্যস্থলে যাবে বলে। পুরো ঘুরে গেল। আর এদিকে দেখুন এই জাহাজটা, দেখুন জাহাজটা কি সুন্দর আসছে এগিয়ে। গঙ্গা নদীর বুক চিরে কিভাবে জাহাজটা ক্রমাগত এগিয়ে চলছে তার নির্দিষ্ট পথে, দেখুন। কি বিশাল দেখুন, দারুণ। কত দূরে যাচ্ছে তা কে জানে। জাহাজটা যাওয়ার জন্য, জাহাজটা যাওয়ার জন্য নদীর পাড়ে কিভাবে ঢেউ উঠছে দেখুন। ওই জন্য ঠিক করে যায় না, পার ভেঙে যাবে, পার ভেঙে যাবে। ওই দেখুন আর একটা ঢেউ আসছে। এগুলো সবই জাহাজ যাওয়ার পরে এইভাবে ঢেউ আছড়ে পড়ে। ওই জন্য জাহাজগুলি যখন যায় একটু আস্তে ধীরেই যায়, নাহলে পাড়গুলি ভেঙে যাবে বড় বড় যদি ঢেউ থাকে। হাজব্যান্ড শুধু বলছেন যে চলে এসো, আর আমি একটু বোঝাতে পারছি না যে আমার এই জিনিসটা কি ভালো লাগছে। একসাথে সব রকম জিনিস একসাথে দেখতে পাচ্ছি, কি মনোরম পরিবেশ। মন হাজার খারাপ থাকুক, ভালো তো হবেই হবে। ওই দেখুন একটা নৌকা, ওই দেখুন আর একটা আসছে, ওই দূরে জাহাজটা মিলিয়ে যাচ্ছে।
একটা বাটার ভিডিও দেখিয়েছিলাম, বাটার কারখানা দেখেছিলাম, ওই দূরে ওই বিল্ডিংগুলো, ওই জায়গাগুলি হলো বাটা। করে সাজানো হচ্ছে, কি সুন্দর করে সাজাচ্ছে দেখুন, আপনাদের দেখাচ্ছি, আসো। ও কিরম অগত্যা চুপ করে বসে আছে দেখুন, বসে আছি, খুব ভালো লাগছে, উঠতেই ইচ্ছা হচ্ছে না। শীতকালের হালকা হালকা রোদ গায়ে লাগছে, যদি একটু বেলা হয়েছে, গরম লাগছে, তাই একটু ছায়া দেখে বসার জায়গা দেখে বসে আছি, আর সেই সঙ্গে সুন্দর দৃশ্য দেখছি। গঙ্গার ওই পারে হাওড়া জেলার দিকে মানিকপুরের কাছাকাছি একটা বড় জাহাজ চরে আটকে গেছিল, পলিতে আটকে গেছিল। যাওয়ার পরে সেই জাহাজটাকে তুলতে পারেনি, সেগুলো সব গুডসগুলো সব লুটপাট হয়েছিল, স্থানীয় লোকেরা লুটপাট করে নিয়েছিল, কিছু কিছু জিনিস ভেঙে তাই কতদিন আগে তাও হবে? বহু বছর আগের কথা, আর তখন আমরা অনেকটা ছোট, ও হয়তো 40-50 বছর আগের কথা। জাহাজটা আস্তে আস্তে ছিল ওইভাবেই দেখতাম, তারপরে আস্তে আস্তে ঢেউতে হোক মানে জলের এতেই স্রোতে হোক সেটাকে আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে গেল, আর দেখা যায় না তাকে। ও অনেক দিন পর্যন্ত ছিল? হ্যাঁ, বাবা, দূর একটা জাহাজ আর একটা যাচ্ছে, জাহাজ তো এগুলোই, ওই রকমই মালবাহী জাহাজ এগুলো সব। ও এগুলো সব মালবাহী জাহাজ। এগুলো ছোট, নিজস্ব ক্রেন নেই, ক্রেন থাকলে ওইটার ক্রেন ছিল, এটার ক্রেন নেই, ক্রেন করে বসিয়ে দিতে হয় মাল। আর ওর ক্রেনগুলো ছিল দুটো ক্রেন। কার? ওই আগের বড় জাহাজটায়? ওর নিজস্ব মাল তুলে নিজেই তুলবে জাহাজের উপরে। আর এর এগুলোতে ডকের যে ক্রেন আছে সেই ক্রেন দিয়ে মালগুলো তুলে দেবে। ও তাই নাকি? আবার এত খবর তো জানি না, জানি জাহাজ 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 একদম ঠিক, এগুলো এগুলো হচ্ছে কি বলা হয় মালবাহী জাহাজ। এগুলো কোনো মানুষ থাকে না, থাকে মানে ওই ওপরে ক্রুরা থাকে, কোনো প্যাসেঞ্জার থাকে না। ও আচ্ছা, ধরুন জাহাজের আবার এত কিছু রকম ভেদ আমার তো জানা ছিল না, উনি বললেন বলে তাই জানলাম। কাদা ফাদা ছিল, এখন তো জেটি হয়ে গেছে। ও ওই জেটিটার কাছেই পুঁতে গিয়েছিল সেই বড় জাহাজটা? আরো আগে। আরো আগে। ও তার মানে না, আমাদের আখড়া দিয়ে আসতে গেলে ওইখানে উঠবে মানিকপুর? আচ্ছা আচ্ছা। আখড়ার দিকটা গভীরতা আছে বলে এত দূর জেটিটা না, আর এর এই দিকটা চড়া বলে জেটিটা অনেক বেশি। আচ্ছা। খুব গরমকালে যখন ভাটা হয় তখন ওই পাটটা না অনেকটা জল কমে যায়। আচ্ছা, আগে কত ইট ভাটা ছিল, সেগুলো সব বন্ধ হয়ে গেছে বলো। চলুন তাহলে বাড়ি ফিরি, বাড়ি গিয়ে আবার অনেক কাজ আছে। এগুলো সব নতুন করে নির্মাণ হচ্ছে, তার জন্য সব কিছু জিনিস এনে রাখা আছে, চারিদিকটা ঘেরা হয়েছে। একটা ইট খোলা ছিল অনেক আগে, ইট খোলার লোকেরা এই ঘরগুলোতেই থাকতো, কোনো রকম সিমেন্ট বালি দিয়ে গাঁথা নেই, শুধু ইটগুলো সাজিয়ে কোনো মতে একটা ছাউনি দিয়ে, খুব গরিব মানুষ এরা হতো, কোনো রকম একটা ছাউনি দিয়ে এরা বাস করতো। পরিযায়ী শ্রমিক এরা বছর বছর আসতো, এগুলো সব ছিল, এখনো কিছু কিছু নমুনা আছে, ইট রাখা আছে। ছোট্ট একটা কুল গাছ দেখুন, কতদিন কুল গাছ দেখিনি, বাপরে, ছোট্ট গাছ আবার কিরম ফল হয়েছে দেখুন, দেখাতে পাচ্ছি, এই দেখুন, এই দেখুন ফুল, ছোট্ট এইটুকু পুচকু গাছে, কেউ থাকে না তো তাই এখনো আছে। এখন বিকাল, সূর্যাস্তের সময়, সন্ধ্যা নেমে আসছে, এই সময় আমরা বাড়ি ফিরছি। পুরাতন সূর্য অস্ত যাওয়ার আগে, এক পুরাতন ক্যালেন্ডারটি নষ্ট হওয়ার আগে, অন্য কারোর শুভেচ্ছা শুরু করার আগে আপনাকে
আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং ভালো থাকুন। ব্লগটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটা যদি আপনি আগে থাকতে করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগাম হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই ভালো থাকুন, সুখে থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।